নমস্কার, ছটার প্রাইম টাইমে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। বন্ধ হয়ে গেল অকল্যান্ড জুট মিল, জগদ্দলে বন্ধ হয়ে গেল অকল্যান্ড জুট মিল। কাজ হারালেন প্রায় 4000 শ্রমিক বলে খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো। জগদ্দলের অকল্যান্ড জুট মিলে ঝুলল তালা, আধিকারিককে মারধরের ঘটনায় উত্তেজনা। শঙ্কর দেবনাথকে পরপর মারধর করা হয়, মারধর করে কিছু দুষ্কৃতী। তোলা দিতে অস্বীকার করায় মারধর। কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলরের ছেলে। অকল্যান্ড জুট মিলে ঝুলল তালা, আধিকারিককে মারধর। সিসিটিভি ফুটেজ। মিল আধিকারিককে মারধরের ঘটনায় উত্তেজনা। শঙ্কর দেবনাথকে মারধর করে কিছু দুষ্কৃতী, এমনই অভিযোগ। তোলা দিতে অস্বীকার করাতেই মারধর করা হয় তাকে। কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলরের ছেলে। ইতিমধ্যেই অকল্যান্ড জুট মিল বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারালেন প্রায় 4000 শ্রমিক। জগদ্দলের অকল্যান্ড জুট মিলে ঝুলল তালা, বন্ধ হয়ে গেল অকল্যান্ড জুট মিল। আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি, সিসিটিভি ফুটেজের ছবি, ইতিমধ্যেই সে ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজের ছবি, যেভাবে মিল আধিকারিককে মারধর করা হয়েছে এবং এই ঘটনাকে ঘিরেই উত্তেজনা তৈরি হয়। শঙ্কর দেবনাথকে মারধর করে কিছু দুষ্কৃতী, এমনই অভিযোগ সামনে এসেছে। তোলা দিতে অস্বীকার করাতেই মারধর। মারধরের সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। অকল্যান্ড জুট মিলের ঘটনা। জগদ্দলের অকল্যান্ড জুট মিলে ঝুলল তালা, মিল আধিকারিককে মারধর করে কিছু দুষ্কৃতী, এমনই অভিযোগ সামনে এসেছে। শঙ্কর দেবনাথকে মারধর করা হয়, এমনই অভিযোগ। তোলা দিতে অস্বীকার করাতেই তাকে মারধর করা হয়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সিসিটিভি ফুটেজ, মারধরের ছবি সামনে এসেছে। মিল আধিকারিককে মারধর করে কিছু দুষ্কৃতী, তোলা দিতে অস্বীকার করাতেই এমন ভাবে তার উপর আক্রমণ শানানো হয়, এমনই অভিযোগ উঠে আসছে। এবং অভিযোগটি করেছেন অবশ্য ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি যেটা সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে এই যে অকল্যান্ড জুট মিল, এই অকল্যান্ড জুট মিলের ভিতরে শঙ্কর তরফদার নামে এক আধিকারিককে বেধড়ক মারধর করে বেশ কিছু দুষ্কৃতী, এবং সেই মারধর যারা করেছে তারা সবই ওই ওয়ার্ডের যে কাউন্সিলর, 18 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর, তার পুত্র নমিত সিং। এই নমিত সিং এর অনুগামীরাই মারধর করেছে, কারণ এই নমিত সিং অকল্যান্ড কর্তৃপক্ষ কাছে একটা মোটা অঙ্কের তোলা চেয়েছিল, সেই তোলা দেয়নি বলেই এই মারধরের ঘটনা ঘটিয়েছে বলে অর্জুন সিং এর অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যারা এই ধরনের ঘটনা মিলের মধ্যে ঘটিয়েছে তাদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে, এবং জগদ্দল থানা ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জগদ্দল থানা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তবে মিল কর্তৃপক্ষ অবশ্যই এই মিলে ওয়ার্কার সাসপেনশনের একটি নোটিশ ঝুলিয়ে দিয়েছে, কারণ যেভাবে মিলের মধ্যে একজন আধিকারিককে দুষ্কৃতীরা এই বেধড়ক বাঁশ এবং রড, এই জাতীয় জিনিস দিয়ে আক্রমণ করেছে এবং মারধর করা হয়েছে, তাতে সেই শঙ্করবাবু আহত হয়েছেন এবং তাকে এই মুহূর্তে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করানো হচ্ছে। তবে মিলের মধ্যে এই ধরনের ঘটনা তারা কোনোভাবেই বরদাস্ত করবেন না, সেই কারণে মিল কর্তৃপক্ষ ওয়ার্ক অফ সাসপেনশনের নোটিশ ঝুলিয়ে দিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখন পুরো বিষয়টি এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে আছে জগদ্দলের শ্রমিকরা, কারণ এই মিলে যারা অন্য শ্রমিক কাজ করে, প্রায় 4000 মতো শ্রমিক রয়েছে, তারা কিন্তু রুজি রুটি হারালো, তাদের কিন্তু কাজ বন্ধ হয়ে গেল, কারণ নো ওয়ার্ক নো পে বলে একটি নোটিশও সেখানে টাঙানো হয়েছে। যেহেতু মিল বন্ধ থাকবে, কোনো শ্রমিকরা কোনো টাকাও পাবে না। স্বাভাবিকভাবেই কিন্তু শ্রমিক মহল্লায় কিন্তু তাদের চিন্তার ভাঁজ পড়েছে। তবে তারা দ্রুত চাইছে সমাধান হওয়ার পর মিলটি খুলুক। মাসুম, তুমি সঙ্গে থাকো, আমরা শোনাবো আপনাদেরকে। অর্জুন সিং এই ঘটনার প্রেক্ষিতে কি জানিয়েছেন, শোনাবো। পুলিশের সামনে পুলিশকে উপস্থিতিতে এরা মারধর করছে, বোম চালাচ্ছে, গুলি চালাচ্ছে, আর পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। পুলিশ নিজে একটা কেসে ওর নামে সিসিটিভিতে ওকে দেখছে কি ওর কাছে পিস্তল আছে, কোক করেছে, গুলি চালিয়েছে, সে কেস করেছে, তাকে অ্যারেস্ট করে। তো ওকে নিয়ে এসে তৃণমূল ট্রেড ইউনিয়নের অফিসে ঢুকে 1 ঘন্টা ধরে ওই অফিসারটাকে মারধর করেছে। মানে ওখানে তাণ্ডব চলছে, মিলের মধ্যে তাণ্ডব করে। শুধু আমাকে ওকে নাকি এমএলএ বলেছে 40,000 টাকা পাবে তুমি মাসে, ও বলছে আমি 4 লাখ টাকা নিচে নেব না। কে বলছে? মানে যে মারধর করেছে এখানকার কাউন্সিলরের কে ছেলে আছে,
ও মারধর করেছে, 4 লাখ টাকা ওকে মাসে দিতে হবে কোম্পানিকে, আর এমএলএ বলছে 40,000 টাকা তোমাকে দেবো, বাদ বাকি আমি নেব। এই 40,000 আর 4 লাখের লড়াইয়ের মধ্যে এই মারামারি, অফিসারদেরকে চমকানো, মারামারি করে মিলটা বন্ধ করেছে। পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি সরকার একদম খুব চিন্তা ভাবনা করে জুট ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করে। ঘটনায় অভিযোগ উঠেছে ভাটপাড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত সিং তোলা হিসেবে 4 লক্ষ টাকা দাবি করে কর্তৃপক্ষের কাছে। কি বলছেন তৃণমূল কাউন্সিলর, শোনাবো আপনাদের। আজকে সকাল 5:30 নাগাদ যখন এ শিফটে লোক ডিউটি করতে যায়, ওই সময় কিছু অ্যান্টি সোশ্যাল লোক মিলে ঢুকেছে, যে শঙ্কর তরফদার বলে একজন স্টাফ, তার ঘরের স্টাফ, ওনাকে মারধর করা হয়েছে। সে ভিডিও ফুটেজে একজন দেখাচ্ছিল এইসব হচ্ছে। এটা তো খুবই নিন্দনীয় ঘটনা। এই ঘটনাকে আমরা কোনোদিনও প্রশ্রয় দিই না, আমার পার্টি কোনো দিন দেয় না। এটা কিছু অ্যান্টি সোশ্যাল, সেটা পুলিশ খতিয়ে দেখছে কে আছে কি আছে কোথায় থেকে এসছে, সেগুলো পুলিশকে আমরা জানিয়েছি। মিল কর্তৃপক্ষ কোম্পানি জানিয়েছে, লিখিত অভিযোগ দিয়েছে, জানিয়েছে আমাদের এমএলএ সাহেব সোমনাথ শ্যাম এমএলএ সাহেবকেও জানিয়েছে। উনিও দেখছেন ব্যাপারটা, কে আছে কি আছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। এই অ্যান্টি সোশ্যাল কি করতে ঢুকেছিল? এই অ্যান্টি সোশ্যালের তো মানে বলবো কি, এখানে আমাদের একজন প্রাক্তন সাংসদ আছেন, ওনার তো খেয়ে দিয়ে কাজ নেই। কিছু অ্যান্টি সোশ্যাল লোককে উনি রেখেছেন, যে মজদুর ভবন, মেঘনা মিল, এইসব জায়গায় রেখেছেন। কিছু কিছু নিজে বরদস্ত বজায় রাখার জন্য, কিছু তো বলে নেই, ভাটপাড়াতে বলুন বা ব্যারাকপুরে কিছু নেই। ওনার একজন ছেলে আছেন পবন সিং, সে তো আজ পর্যন্ত। মাসুম, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। এবার আমরা যে ছবির দিকে নজর রাখবো, আপনারা জানেন যে সামনেই বিধানসভা ভোট এবং তার আগেই 21শে জুলাইয়ের একেবারে প্রস্তুতি বৈঠক। 21শে জুলাই হাই ভোল্টেজ 21শে জুলাই, এবং তার জন্য কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জোর কদমে সোশ্যাল মিডিয়াতেও প্রচার চালানো হচ্ছে, এবং ইতিমধ্যেই আরও একটি বিষয় এই বৈঠক থেকে উঠে এলো, যেখানে একেবারে মুখোমুখি হলেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ, এবং সেখানে কিন্তু আলাদা করে বৈঠক করানো হলো তাদের। এবং বলা যেতে পারে যে সামনে ভোট, তার আগে কিন্তু অনুব্রত এবং কাজল শেখকে কড়া বার্তা দেওয়া হলো দলের তরফে, এবং অনুব্রত মণ্ডলকে একেবারে লাস্ট ওয়ার্নিং দেওয়া হলো দলের তরফে। যেখানে আমরা জানি যে কুকথা কাণ্ডের পর বলা যেতে পারে এই প্রথম তৃণমূলের হাই প্রোফাইল বৈঠকে উপস্থিত হয়েছিলেন অনুব্রত মণ্ডল। অনুব্রতকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে, এমনটাই বক্তব্য ফিরহাদের। কি বলেছেন শোনাবো আপনাদের। অনিল বোসের সময় এই প্রশ্নটা করেন, বিনয় কুমারের সময় এই প্রশ্নটা করেন, বিজয় বর্গীর সময় এই প্রশ্নটা করেন। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ, তার সব প্রশ্নকে সম্মুখীন হতে হবে। যেটা করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না, কিন্তু তার মানে এই নয় যে আপনাদের সবসময় প্রশ্ন ফেস আমায় করতে হবে। কেউ সমর্থন করি না, তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে। ফিরহাদ হাকিমের বক্তব্য আপনাদেরকে শোনালাম। তিনি একেবারে স্পষ্ট জানিয়েছেন যে অনুব্রতকে লাস্ট ওয়ার্নিং, আশা করি এই ভুল আর করবেন না, এমনটাই বলছেন ফিরহাদ হাকিম। আপনারা জানেন যে অডিও ক্লিপ যে ভাইরাল হয়েছিল, আমরা দেখেছিলাম কুকথা কাণ্ডের পর অনুব্রত মণ্ডলের এই প্রথম তৃণমূলের হাই প্রোফাইল বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, এবং একেবারে মুখোমুখি হয়েছিলেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। সুব্রত বক্সির নেতৃত্বেই আজ এই বৈঠক ছিল 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক। 1 মাস 7 দিন আগে থেকেই এই প্রস্তুতি বৈঠক, সোশ্যাল মিডিয়াতেও জোরদার প্রচার শুরু হয়ে গিয়েছে 21শে জুলাই নিয়ে অতিরিক্ত তৎপরতা দলের। এবং সেক্ষেত্রে অনুব্রত এবং কাজল শেখকে যেভাবে আমরা দেখেছি যে প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ খুলছে এবং দল অস্বস্তিতে পড়েছে, এবং তারপরেই কিন্তু যথেষ্ট কড়া বার্তা দেওয়া হলো। শৃঙ্খলা কিভাবে রক্ষা করা হবে বা কিভাবে মানা হবে, তেমনটাই কিন্তু একেবারে সেই শৃঙ্খলার পাঠ দেওয়া হলো দুজনকে। শোভনদেব চট্টোপাধ্যায় কি বলেছেন এই প্রসঙ্গে, শোনাবো আপনাদের। ইনস্ট্যান্টলি তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে, যথেষ্ট
তার প্রচার ছিল, তার নেতা হিসেবে তার নাম ডাক আছে অনেক, কিন্তু তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে এবং তাকে চূড়ান্তভাবে সংযত করা হয়েছে যাতে ভবিষ্যতে এরকম কাজ না করে। শাস্তি তো হয়েছে। একটা লোককে, একটা রাজনৈতিক নেতা, সে একেবারে একটা জেলার দণ্ডমুণ্ডের কর্তা, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে 4 ঘন্টার মধ্যে সে গিয়ে পুলিশের কাছে ক্ষমা চাই, বাধ্য করা হয়েছিল তাকে। এর থেকে অনুব্রত প্রসঙ্গে কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। তিনি সামগ্রিকভাবে যে কথা বলেছেন, এই কথা বলার পরে তাকে পুলিশের পাইলট কার দিয়ে রাজার আলে কলকাতায় আনা, এইরকম একটা অসভ্য বর্বর কুৎসিত জল্লাদ মমতার আলালের দুলাল যত এই ধরনের কুকথা এবং কাজ করবেন তত দ্রুত আপনার পদোন্নতি হবে। প্রমাণ হয়েছে আরজিকর কাণ্ডে অভয়ার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল বলে পানিহাটির সেই কাউন্সিলর কীর্তিমান, তিনি আজকে পানিহাটির পৌর প্রধান পদে অভিষিক্ত হয়েছেন। এদের লাজ লজ্জা নেই বলে এরা মিটিং এ আসে ক্যামেরার সামনে। বড়মার মন্দিরে ঢুকতে দিয়েছেন কেন? ওখানকার ট্রাস্টিরা যে বোলপুরের আইসিএর মাকে এবং স্ত্রীকে 5 বার বলছে আমি দর্শন করবো তুমি, এই কোন বাংলা? এই বাংলার পুরো চিত্রটা চেঞ্জ করে দিয়েছে তৃণমূল, একটা অসভ্য পার্টি। নর্দমার কিটের সঙ্গে ওদের তুলনা করা যায় না। বীরভূমের কোন্দল কাটা সরাতে দেখা গেল তৎপরতা তৃণমূলের মধ্যে। আপনারা জানেন যে প্রায়শই কিন্তু দেখা যায় যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে একে অপরের বিরুদ্ধে মুখ খুলতে এবং সেটা প্রকাশ্যে আসার পর কিন্তু বারবারই অস্বস্তিতে পড়েছে দল, এবং সেক্ষেত্রেও কিন্তু আলাদা করে তাদেরকে বৈঠক করানো হলো দলের তরফে। আজকে যে প্রস্তুতি বৈঠক ছিল 21শে জুলাইয়ের, সেই প্রস্তুতি বৈঠকে এবং সেখানে কিন্তু আপনাদেরকে জানাবো যে এইভাবে আলাদা করে যখন বৈঠক করানো হলো, সেখানেই কিন্তু একেবারে যে কোর কমিটি নিয়ে বারবার যে বিতর্ক তৈরি হয়েছে, সেখানে বলা হয়েছে যে ভাবনা চিন্তা করেই বীরভূমে কোর কমিটিকে সবার সঙ্গে চলতে হবে। ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, আমাদের বলুন। অনুব্রতকে লাস্ট ওয়ার্নিং এর কথাও ফিরহাদ হাকিমের বক্তব্যে উঠে এসেছে এবং সেখানে বারবার সেখানে বলা হলো যে ভাবনা চিন্তা করেই বীরভূমে কোর কমিটিকে সবার সঙ্গেই চলতে হবে। বৈঠক শেষে কাজল শেখ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হবে। বীরভূমে তৃণমূল ছাড়া এবং আজকের এই বৈঠক নিয়ে সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শোনাবো আপনাদের। জুলাইয়ের মঞ্চ ভরিয়ে দেওয়ার এবং টার্গেট লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে, এতদিন কেউ দেখেনি। না, সে তো বামফ্রন্ট সরে যাওয়ার আগে বিরাট ব্রিগেড করেছিল। আমরা আশা করবো সেই ধরনেরই হবে সবাই। মহেশতলা কাণ্ডের পর রাজ্য পুলিশের রদবদল, আইসিকে বদলি করে দেওয়া হলো রবীন্দ্রনগর থানার। আমরা এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। মহেশতলায় অশান্তির পরেই রাজ্য পুলিশের রদবদল করা হলো। যদিও পুলিশের তরফে দাবি করা হচ্ছে এটা রুটিন বদলি। আপনাদের জানাবো যে রবীন্দ্রনগর থানার আইসিকে বদলি করে দেওয়া হয়েছে এবং এরই পাশাপাশি মহেশতলার এসডিপিওকেও সরিয়ে দেওয়া হয়েছে। মহেশতলায় অশান্তির পরেই ফের রাজ্য পুলিশের রদবদল। রবীন্দ্রনগর এবং মালদার রতুয়া থানার আইসি বদল করা হয়েছে, মহেশতলার এসডিপিওকেও সরিয়ে দেওয়া হলো। আপনারা জানেন যে গোষ্ঠী সংঘর্ষের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় মহেশতলায়। একাধিক বাড়ির ছাদের ওপর থেকে ঢিল ছোড়া হয় এমনও অভিযোগ সামনে আসে। ব্যাপক ভাঙচুর চালানো হয়, যে পরিস্থিতি তৈরি হয়েছিল, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় মহেশতলায়। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য পুলিশের রদবদল, রবীন্দ্রনগর এবং মালদার রতুয়া থানার আইসিকে বদল করে দেওয়া হয়েছে। এরই পাশাপাশি মহেশতলার এসডিপিওকেও সরিয়ে দেওয়া হলো। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা,
মহেশতলার অশান্তির পরেই ফের রাজ্য পুলিশের রদবদল। তুমি যেমনটা এর আগেও জানাচ্ছিলে যে রবীন্দ্রনগর এবং মালদার রতুয়া থানার আইসিকে বদল করে দেওয়া হবে এবং এরই পাশাপাশি মহেশতলার এসডিপিওকেও সরিয়ে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়ে গেছে এই পুলিশের রদবদল নিয়ে। দেখো, একেবারে রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়া, তাকে পাঠানো হয়েছে দার্জিলিং এ এবং তার জায়গায় সুজন কুমার রায়, যিনি মালদার রতুয়ার সার্কেল ইন্সপেক্টর হিসেবে দায়িত্বে ছিলেন, তাকে রবীন্দ্রনগর থানার আইসি হিসেবে নিয়ে আসা হয়েছে। এসডিপিও পদেও বদল করা হয়েছে। মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লা, তাকে রাজ্য পুলিশের সশস্ত্র বিভাগের 3rd ব্যাটালিয়নে পাঠানো হয়েছে। অর্থাৎ এই যে রদবদল, এটা নিয়ে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে রুটিন বদলি, কিন্তু যেটা মনে করা হচ্ছে যে গত বুধবার যে ঘটনা ঘটেছিল মহেশতলা বা রবীন্দ্রনগর থানা সংলগ্ন এলাকায়, পুলিশের গাফিলতি নিয়ে একাধিক প্রশ্ন ওঠে এবং একাধিক পুলিশ কর্মীকে আক্রান্ত হতে হয়, মহিলা কনস্টেবলরা আক্রান্ত হয়েছিলেন। তো এবং তার পরের দিন থেকে আমরা দেখেছি 163 ধারা জারি করা হয়েছিল। তো সব মিলিয়েই মহেশতলা কাণ্ডের জেরেই রাজ্য পুলিশের এই রদবদল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল এবং নতুন করে সেই কারণে রবীন্দ্রনগর থানার দায়িত্বে নতুন আইসিকে দায়িত্ব দেওয়া হলো এবং এসডিপিও পদেও কিন্তু বদল আনা হয়েছে। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। এখনো আতঙ্কে মহেশতলার বাসিন্দারা, স্থানীয়দের মাথায় আঘাত, দোকান লুট, মোথাবাড়ির মতো কোর্টের অর্ডার নিয়ে যাব। মহেশতলার সংঘর্ষে ক্ষতিগ্রস্ত 26 জন। মহেশতলা সংঘর্ষে এনআইএ তদন্ত চাই, এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই লোকগুলোকে যদি আমরা অর্থনৈতিক সাহায্য না দিই তাহলে তারা তাদের সংসারটাই চালাতে পারছেন না বা পারবেন না। আমরা গত 48 ঘন্টায় এলাকার রাজ্য সরকারের কোন প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভা অথবা জেলা প্রশাসন অথবা পুলিশ প্রশাসন বা স্থানীয় কাউন্সিলর, বিধায়ক, সাংসদ কারোর উদ্যোগেই কোন রকম রিলিফ ওয়ার্ক দেখতে পাইনি। এত বিপুল সংখ্যক মুসলিম জনসংখ্যা রয়েছে, দোকান লুট রয়েছে, গ্যাস লুট রয়েছে, হিন্দু জনসংখ্যা কম, সেখানে গরিব হিন্দু ভাই বোনেদেরকে, যারা আর্থিকভাবে দরিদ্র, মন থেকে ধনী, তাদেরকে হ্যাটসঅপ দেব, তারা বলে দিয়েছে হবে না। ছবিতে আসার দরকার নেই, আপনারা শুধু আমাদের পাশে থাকুন। আমরাই ব্যাপকভাবে প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্প এবং রুট মার্চের প্রাথমিকভাবে দরকার আছে বলে মঙ্গলবারের মধ্যে কলকাতার উপকণ্ঠে এইভাবে যে ঘটনা, নিরাপত্তা এবং তাদের যে ভয়ের পরিবেশ কাজ করছে, এটা কাটানোর জন্য পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার আজাদ মল্লিকের বিরুদ্ধে চার্জশিট পেশ করলো ইডি। আপনাদের যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি, চার্জশিট পেশ করলো ইডি। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আজাদ মল্লিকের বিরুদ্ধে বিশেষ চার্জশিট পেশ ইডির। 80 পৃষ্ঠার বিশেষ চার্জশিট পেশ করলো ইডি। নথি জাল করে বাংলাদেশিদের অনুপ্রবেশ করাতো আজাদ মল্লিক। ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 50 কোটি টাকার হদিশ। ধৃত পাকিস্তানি আজাদ মল্লিকের বিরুদ্ধে 80 পৃষ্ঠার বিশেষ চার্জশিট পেশ করল ইডি। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত আজাদ মল্লিকের বিরুদ্ধে এবার চার্জশিট জমা দিল ইডি। আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেনকে গ্রেফতারের 59তম দিনে ব্যাংশাল আদালতে 80 পাতার চার্জশিট এবং 4000 পাতার নথি জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
পাসপোর্ট জালিয়াতি মামলায় জেল হেফাজতে থাকা পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেনের বিরুদ্ধে ইডি বিশেষ চার্জশিট পেশ করেছে। 80 পৃষ্ঠার এই চার্জশিট এবং 4000 পৃষ্ঠার নথি গতকালই সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হয়। আজাদ 2013 বাংলাদেশ থেকে এদেশে ঢুকে উত্তর 24 পরগনায় কয়েকজন দালালের সাহায্যে জাল নথি দিয়ে ভোটার, আধার এবং প্যান কার্ড তৈরি করান। তারপর তিনি নিজেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জাল নাগরিকত্ব নথি, পাসপোর্ট এবং ভিসার ব্যবসা শুরু করেন। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 50 কোটি টাকার হদিশ মিলেছে। সুকান্ত মজুমদার এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। নতুন কিছু নয়, পশ্চিমবঙ্গে পাকিস্তানি থাকবে, বাংলাদেশি থাকবে, বাংলাদেশি মুসলিমরা থাকবে, এটাই তো স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা ভোট দেয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গায়েরা। অন্য দুধেল গায়েরা হয়তো 5 লিটার দুধ দেয়, এরা তো 15 লিটার দুধ দেয়। স্বাভাবিকভাবে এরা বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় এদের ভোটেই জিতে ক্ষমতায় আসে, এদেরকেই আবার মারামারি করে দাঙ্গা করার সময়। যে যারা দাঙ্গা করলো ডায়মন্ড হারবারে, যারা তুলসী গাছ তুলে ফেললো, সবাই এই মানসিকতার লোক। দমদমে পানশালার বাইরে শুট আউটের ঘটনা, এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এবার আমরা যে ছবির দিকে নজর রাখবো, দমদমে পানশালার বাইরে শুট আউটের ঘটনা। গুলিবিদ্ধ পানশালার ম্যানেজার কে এমনটাই অভিযোগ সামনে এসেছে। আপনাদের যে ছবি তুলে ধরবো, দমদমে পানশালার বাইরে শুট আউট, গুলিবিদ্ধ পানশালার ম্যানেজার, 3 রাউন্ড গুলি চলার অভিযোগ। এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গুলিবিদ্ধ পিন্টু রুদ্র আরজি করে চিকিৎসাধীন। 3 রাউন্ড গুলি চলার অভিযোগ উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গুলিবিদ্ধ পিন্টু রুদ্র আরজি করে চিকিৎসাধীন। দমদমে পানশালার বাইরে শুট আউট, গুলিবিদ্ধ পানশালার ম্যানেজার পিন্টু রুদ্র। 3 রাউন্ড গুলি চলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। 3 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় একজনকে আটক করেছে দমদম থানার পুলিশ। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। বেলঘড়িয়া এক্সপ্রেসের উপরে যে এই হোটেল এক্সপ্রেস ইন যে রেস্টুরেন্ট এবং বার, সেই বারের মধ্যে বেশ কিছু দুষ্কৃতীরা মদ খেতে আসে এবং এই মদ খেতে আসার পর দুষ্কৃতীরা ম্যানেজারের সাথে গন্ডগোল করে এবং তারপরে ভেতরে, অর্থাৎ এই বারের ভেতরে যে গন্ডগোল, সেটা বেলঘড়িয়া এক্সপ্রেসে যে রাস্তা, সেই রাস্তার উপরে চলে আসে। আমি এই মুহূর্তে সেই রাস্তার উপর দাঁড়িয়ে আছি এবং এই রাস্তার ওপরেই সেই গন্ডগোল যে, অর্থাৎ এই ঝামেলাটা চলে আসে। তারপরে ম্যানেজারকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় এবং যেই দুষ্কৃতীরা যে বাইক করে এসেছিলেন, সেই বাইক গাড়ি এই মুহূর্তে এখানে পড়ে আছে। অর্থাৎ বেলঘড়িয়া এক্সপ্রেসের ওপরে এত বড় ঘটনা, গতকাল রাত 1টা থেকে 2টার মধ্যে এই ঘটনাটা ঘটেছিল, যেখানে দুষ্কৃতীরা এই ম্যানেজারকে লক্ষ্য করে তারা 3 রাউন্ড গুলি চালায় এবং ম্যানেজারের পেটে গিয়ে গুলি লাগে। রাত 2টো নাগাদ এখানকার যারা বারে যারা কর্মচারীরা, তারা এই ম্যানেজারকে, পিন্টু বর্মনকে নিয়ে যায় আরজিকর হাসপাতালে এবং ইতিমধ্যে আরজিকর থেকে তাকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। কারণ কি তার আশঙ্কাজনক অবস্থায় তারকে নিয়ে যাওয়া হচ্ছে বেসরকারি হাসপাতালে, এখানে তার চিকিৎসা চলছে। তো আমাকে জানিয়ে রাখবো কি গতকাল রাত্রিবেলা এখানে ঘটনা হয় এবং রোডের ওপরে, অর্থাৎ এই বেলঘড়িয়া এক্সপ্রেসের ওপরেই 3 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ম্যানেজারকে লক্ষ্য করে ম্যানেজারের পেটে গুলি লাগে। ইতিমধ্যে দমদম থানা একজনকে আটক করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু আগ্নেয়াস্ত্র এখনও পর্যন্ত উদ্ধার করতে পারেনি দমদম থানা পুলিশ। কিন্তু এই যে বার, এই মুহূর্তে বারটি ভেতর থেকে বন্ধ করে রাখা হয়েছে। তারা কথা বলতে চাইছেন না বারের কর্তৃপক্ষরা, কিন্তু যেহেতু গতকাল রাত 12:30টার পর গন্ডগোলটি শুরু হয়, এর মধ্যে দুষ্কৃতীরা এই বারের ম্যানেজারকে লক্ষ্য করে গুলি করে পিন্টু বর্মনকে, তার পেটে গুলি লাগে, তাকে ইতিমধ্যে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেক্ষেত্রে কেনই এই ধরনের ঘটনা বারবার শহরে ঘটছে, যেখানে দুষ্কৃতীদের আতঙ্ক বেড়ে যাচ্ছে, যার মধ্যে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, একাধিক আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার হচ্ছে। এবং এই ঘটনা গতকাল রাত্রিবেলা বেলঘড়িয়া এক্সপ্রেসের উপরে ঘটেছে, যেখানে দমদম এলাকা, দমদম থানার এলাকা, যেখানে রাত্রিবেলা একটা ম্যানেজারকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালানো হয়। দমদম থেকে সন্তোষ ঠাকুর, নিউজ টাইম বাংলা। নিরাপত্তা রক্ষী প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমরা 6জন ছিল। তারা 4জন ছিল। তারা কি পালিয়েছে? হ্যাঁ, মানে পেটে আপনাদের ম্যানেজারের পেটে লেগেছে, পেটের ওপরে লেগেছে। এখন কি অবস্থা? এখন
ঘটনার পর থেকে আতঙ্কিত স্থানীয় মানুষরা, কি বলছেন তারা শোনাবো। আমাদের তো এসে দোকান বন্ধ হয়ে গেছিল, আমরা বাড়ির ভিতরে, আমরা কোনো খবরই পাই নাই। এখন শুনছি এই সকালবেলা একটা ছেলের মারতে গেছিল, সে সাইড হয়ে গেছে, আর ম্যানেজার দাঁড়িয়েছিল, ও খেয়াল করে নাই, ওর পেটে মানে অন্য লোককে মারতে গেছে। হ্যাঁ, ওই ওরা তো সব হোটেলের ছেলে পেলেই। অন্য একটা ছেলের মারতে গেছিল আর ম্যানেজার খেয়াল করে নাই। হ্যাঁ, আর ওর বন্ধুরা পিস্তল এনে দিছে, সেটা ওরা জানি না, বাইরে থেকে পিস্তল এনে দিছে, ও হয়তো ফোন করছে। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা, এখনো পর্যন্ত যদিও কারণ স্পষ্ট নয়, কি কারণে এরকম একটা ঘটনা ঘটলো, যদিও উদ্ধার কাজ চলছে, যুদ্ধকালীন তৎপরতাতে এখনো উদ্ধার কাজ চলছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে একটি আলাদা করে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে এবং আজও উদ্ধার হচ্ছে দেহাংশ, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে দেহাংশ। ইতিমধ্যেই আপনারা জানেন যে মৃতের সংখ্যা কিন্তু আরও বাড়ছে, এখনো পর্যন্ত সেই ব্যাপারে কিন্তু কোনোভাবে নিশ্চয়তা পাওয়া যায়নি। যদিও ইতিমধ্যেই গতকালই আপনারা জানেন যে ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে, যদিও ব্ল্যাক বক্স থেকে ঠিক কী কারণে এই ঘটনা ঘটলো এখনো পর্যন্ত তার কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু, শোনাবো আপনাদের। And one important update from the technical investigation which is happening through the AIB is the recovery of the black box yesterday around 5 p.m. from the site. The AIB team believes that this decoding of the black box is going to give a in-depth insight into what would have actually happened during the process of the crash or moments before the crash itself. So we are also eagerly waiting for what the results or the report is going to be once the AIB goes through its full investigation. ভয়াবহ বিমান দুর্ঘটনায় যেমন ডিজিসি এর আধিকারিকরা, এআইবি এর আধিকারিকরা তদন্ত করছে, তেমন ভাবে এই ঘটনা কিভাবে ঘটলো, কিভাবে দুর্ঘটনার কবলে পড়লো এয়ার ইন্ডিয়া খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক পৃথকভাবে তদন্ত করতে কমিটি গঠন, 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে কমিটি। এরই পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে কমিটি, উড়ান সংক্রান্ত এসওপিও খতিয়ে দেখবে কমিটি। এবার প্রসঙ্গে কি জানাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু, শোনাবো। Further investigate into the incident and to look into all the theories or other information that is going around this incident. Much better to have another committee also overlooking into this crash and also the safety. So like I said, the Home Secretary is going to be the chairman of the committee. Secretary Ministry of Civil Aviation, Additional Secretary from MHA, one representative from the state of Gujarat where the incident actually happened, representative from State Disaster Response Authority, Government of Gujarat, Police Commissioner Ahmedabad, DG Inspection and Safety from the Indian Air Force, DG BCAS, which is the Bureau of Civil Aviation Security, DG DGCA, Special Director from IB, and Director from the Directorate of Forensic Sciences Services. So like you see, the composition of the high-level committee involves people from various backgrounds, and the people we feel who can bring in a lot of expertise and value to the committee which is going to investigate in a holistic way into the incident. And we have put a time limit of 3 months for them to sit down, talk to various stakeholders, and involve and discuss with any other important expert that is necessary as per their investigation.
যেভাবে দেখা গিয়েছিল টেক অফের পরেই নিমেষের মধ্যে ছবিটা বদলে গিয়েছিল, দুটি ইঞ্জিনই কি বিকল হয়ে গিয়েছিল, কিভাবে চলছে তদন্ত প্রক্রিয়া, পুরো বিষয়টা নিয়েই নিউজ টাইমের মুখোমুখি হয়েছিলেন পাইলট অরিন্দম দত্ত। শোনাবো। প্রথমত ব্ল্যাক বক্স পাওয়া গেছে। ব্ল্যাক বক্সে না দুটো পার্ট থাকে, একটা হলো সিভিআর ককপিট ভয়েস রেকর্ডার, আরেকটা হলো এফডিআর, দ্যাট ইজ ফ্লাইট ডেটা রেকর্ডার। ককপিট ভয়েসে কী পাবেন, পাইলটদের মধ্যে কি কথা হচ্ছে ফ্রম যখন থেকে এয়ারক্রাফটটা শুরু হলো চলা তখন থেকে সেই মুহূর্তে অবধি তারা স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী কল আউট দিয়েছে কিনা। আমাদের কল আউট হয়, আমরা না এই চলো এবার নাও এইভাবে না, কিছু স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে, সেই কল আউটগুলো দিই। ডিউরিং টেক অফ আর ল্যান্ডিংয়ে এটা কিন্তু ভীষণভাবে মেনটেন হয়, তার বাইরে অন্য কোনো কথা হয় না। হয়তো যদি কথাও হয় সেটা ওই টেক অফ বা ল্যান্ডিংয়ের পরিপ্রেক্ষিতে হবে, যে এই ওয়েদার চলে এলো, তখন হয়তো আমি জিজ্ঞেস করলাম আমি এই ওয়েদারে টেক অফ করবো না, তুমি কি আমার সাথে এগ্রি? ধরুন এখান থেকে আমি দিল্লি যাচ্ছি, আমি কমান্ডার, আমার সাথে ফার্স্ট অফিসার রয়েছে, দুজনই ক্যাপ্টেন তো রয়েছে ককপিটে, একজন ক্যাপ্টেন ফ্লাইং করে নিয়ে গেল, কমান্ডার সে বললো আমি এটা আমার সেক্টর, সে ফ্লাই করবে। নন ফ্লাইং ক্যাপ্টেন হলো যে পাশে বসে রয়েছে, সে অন্যান্য কাজগুলো করবে। এবার ফেরার পথে যে আমার নন ফ্লাইং ক্যাপ্টেন ছিল সে তখন ফ্লাইং ক্যাপ্টেন হবে, আমি তখন নন ফ্লাইং ক্যাপ্টেন হব, আমি ওনাকে অ্যাসিস্ট করব। তো এই ক্ষেত্রে দুজনকার ডিসিশনই সমান। তো আর ইনভেস্টিগেশনের কথা অনুযায়ী বলছি, তো ককপিট ভয়েস রেকর্ডের দুজনকার কথা ভীষণভাবে রেকর্ড হবে। আর এফডিআর যেটা ফ্লাইট ডেটা রেকর্ডার আছে এফডিআর, সেখানে ফ্লাইটের প্রত্যেক মুহূর্তের কথা কিন্তু আসবে, প্রত্যেক মিনিট অনুযায়ী সেখানে রেকর্ড হয়। কেমন, আমি একটা সাধারণ কথা বলছি, যদি আপনার মনে হয় যে আপনি দেখলেন যে ক্যাবিন ক্রু দরজা বন্ধ করতে পারছে না, দুবার তিনবার ট্রাই করছে, ওটাও কিন্তু আপনার ডেটা রেকর্ডারে চলে আসবে যে দুবার তিনবার ট্রাই হয়েছে। ওকে, আচ্ছা, ইঞ্জিন স্টার্ট করার আগে উইন্ডো খোলা ছিল, মানে ককপিট ক্রুর উইন্ডো খোলা ছিল ইঞ্জিন স্টার্ট করার আগে কতক্ষণ আগে সেই ককপিটের উইন্ডো বন্ধ হয়েছে সেটাও আসবে। এটা তো আমি গেলাম নর্মাল ব্যাপার, এই ছোটোখাটো ব্যাপারগুলো। সিভিআরটা কেমন হয়, আমি ইঞ্জিন স্টার্ট করে এগোচ্ছি, হয়তো তখন ক্যাবিন ক্রু এসে কোনো কথা বললো, ককপিট ভয়েস রেকর্ড হবে। যদি ইন জেনারেল ওয়েতে কী হয়, যদি একবার ককপিট ডোর ক্লোজ হয়ে যায় টিল 10,000 ফিট অবধি কোনো ককপিট ডোর খোলা হবে না, এটা হলো একদম স্ট্যান্ডার্ড প্রসিডিওর। তো সেখানেও এসছে কিনা, ককপিট ডোর হয়েছে কিনা, কেউ এসছে কিনা, এরকমগুলো সবগুলো আসে। এবার ইনভেস্টিগেশনে অনুযায়ী এই ব্ল্যাক বক্স হওয়াটা খুব জরুরি, এখান থেকে সব কিছু ডিটেলস পাওয়া যাবে। এটা নামেই ব্ল্যাক বক্স, কিন্তু ইটস অরেঞ্জ ইন কালার। প্রপার ওয়েতে ডিকোডিং শুরু হবে, এটা তো কোড অনুযায়ী চলে, এটাতেও আপনাকে ডিকোডিং করতে হবে। এটার জন্য কিন্তু খালি ইন্ডিয়ান গভর্নমেন্ট না, 3-4টে ইনভেস্টিগেশন এজেন্সি কিন্তু চলে এসছে। একটা তো সেদিনই সন্ধ্যেবেলা ডিজিসিএ চলে এসছে, ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, এয়ার ইন্ডিয়ার টিম পৌঁছে গেছে, ফ্লাইট সেফটি, বোয়িং কোম্পানি অলরেডি তো পাঠিয়ে দিয়েছে, এবং যে কোম্পানির ইঞ্জিন মোস্ট প্রবাবলি রোলস রয়েস, তারাও কিন্তু টিম পাঠিয়েছে। ইভেন যেই দেশের যে কান্ট্রির প্যাসেঞ্জার আছে তারাও কিন্তু সেফটি অডিট করার জন্য পাঠায়। মাস দুয়েক লাগবে, কেন ডিকোডিং করতে টাইম লাগে। এটা করার পরই পরিষ্কার হয়ে যাবে, জলের মতো পরিষ্কার হবে, এ নিয়ে কোনো সংশয় থাকার কোনো ব্যাপার নেই। আর যেহেতু এটা সবার সামনেই হবে, প্রত্যেকটা কান্ট্রি প্রত্যেকটা আলাদা আলাদা অর্গানাইজেশন রয়েছে, এখানে কেউ কারোর সামনে কোনো কিছু লোকাতে। প্রাইম টাইম এখন এই পর্যন্তই। এরপর দেখুন নিউজ এক্সপ্রেস এবং তারপরে সন্ধ্যে 7টায় দেখুন বেঙ্গল লাইভ।